যে খুনির কাছে আসলে খুনের বিচার চেয়ে কোনো লাভ নেই। আরো বলেন না, আমি হিজাব পরি বলেন আমি হচ্ছে গে জঙ্গি। আরো বলেন না, যারাই প্রতিবাদ করছে জঙ্গি। হ্যাঁ, ৭১-এর সময়ের জঙ্গি এক যদি চেহারা অমন হয়, ২৪-এর জঙ্গির চেহারা এরকম হবে। তাহলে বাংলাদেশের ইতিহাসে কেন, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কটা আছে? নিরীহ ছাত্রদের উপর স্নাইপার দিয়ে গুলি করা, আপনারা দেখেছেন, এক গুলিতে ২ জন লুটিয়ে পড়া। তাদের কাছে তো হাত জোর করে ক্ষমা চাই। ওরা আমাদের কাছে পাঠিয়েছিল ওদের সন্তানকে মানুষ করার জন্য, আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোর করে মাফ চাই। নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে, ওদেরকে বলবার আমার কিছু নাই। প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনের ভিতরে তৃতীয় পক্ষ এবং জঙ্গি। আরো বলেন না, আমি হিজাব পরি বলেন আমি হচ্ছে গে জঙ্গি। আরো বলেন না, যারাই প্রতিবাদ করছে জঙ্গি। হ্যাঁ, ৭১-এর সময়ের জঙ্গি এক যদি চেহারা অমন হয়, ২৪-এর জঙ্গির চেহারা এরকম হবে। তাহলে গত কিছুদিনে বাংলাদেশ থেকে যে পরিমাণ গ্রেফতার হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ৮৫% সাধারণ মানুষ, যারা কোনো দল করে না। এই বিষয়ে দল করলেও বা ক্ষতি কি? আমাকে প্রশ্ন, এই বিভেদটা তো সারা জীবন টেনেছে না, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, গ্রেফতার তো এমনিই করছে। দল করলেই কেন? দল করার এটা স্বীকৃতি দিতে হবে। দল করলে ক্ষতি কি? অধিকারই তো চাচ্ছি, সাধারণ মানুষের অধিকার চাচ্ছি। ক্ষতি কি? কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয়? এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে, আবার কেন? ধন্যবাদ। আমাদেরকে মাফ করে দাও, কিন্তু পিছু হটবা না, ভয় পাবা না। তোমাদের শিক্ষক আমরা, লজ্জা পাই, তোমাদের থেকে শিখেছি। তোমরা যেমন আছো আমরাও আছি। যতদিন না ৯ দফা ওদের মান না হয়, ততদিন মাঠ থেকে সরবো না। লাস্ট একটা কথা, যে যেখানে ৮ বছরের ৬ বছরের শিশু বাচ্চা মারা গেছে বিভিন্ন জায়গায়, তো সেখানে আপনি এবং আপনার ফ্যামিলিকে এই দেশে সেফ মনে করেন? কেউ নিরাপদ না। তো আপনি নিরাপদ? সংবাদ কর্মী, আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ, লেবুর বাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না? আপনারও লজ্জা লাগছে না? আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো? আপনার হয়ে আমি লড়ছি, আমাকে সহায়তা করেন। থ্যাংক ইউ। একটা সময় একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমরা শিক্ষকরা সবাই ডিবি অফিসে যাচ্ছি, যে আমরা আমাদের ছাত্রদের মুক্তি দাবি করব। সেখানে যে আমাদের এটাই হচ্ছে আমাদের প্রাইমারি কাজ, আমাদের ছাত্রদের সাথে দেখা করব এবং ছাত্রদেরকে মুক্ত করে নিয়ে আসার আমরা চেষ্টা করব। এখন যে প্রায় প্রত্যেকটা ছাত্রকে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে বা গ্রেপ্তার করা হচ্ছে, সেই বিষয়ে দেখেন, এই গ্রেপ্তারের আগে কি ঘটেছে? ২ সপ্তাহ ধরে ভয়াবহ, আমি জানি না বাংলাদেশের ইতিহাসে কেন, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কটা আছে? নিরীহ ছাত্রদের উপর স্নাইপার দিয়ে গুলি করা, আপনারা দেখেছেন, এক গুলিতে ২ জন লুটিয়ে পড়া। এটা একটা শান্তিপূর্ণ সমাবেশে আমি জানি না পৃথিবীর কোনো রেজিম, কোনো সরকার এই ধরনের বর্বর আক্রমণ চালিয়েছে, আমার জানা নেই। আর আমার ধারণা কারোরই জানা নেই। এখন খুন করার পরে আমরা তো আশা করেছিলাম যে তাদের প্রায়শ্চিত্ত হবে, খুনিদের প্রায়শ্চিত্ত হবে। কিন্তু কিসের প্রায়শ্চিত্ত? তারা যাতে পরবর্তীকালে আর কোনো ধরনের এই ধরনের আন্দোলন না হতে পারে, কি করলো তারা আতঙ্ক, ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য আমাদের নিরীহ সন্তানদেরকে রাতের অন্ধকারে যে ব্লক রেড দিয়ে নিয়ে আসছে। মানে এই দুঃশাসনের কোনো সীমা পরিসীমা নাই, এবং এর ফলেই আমরা এখন আকাশে বাতাসে এদের প্রতি যে ঘৃণা দেখছি, আমি যেখানেই যাই আমি শুধু ঘৃণা অনুভব করি এই রেজিমের প্রতি। মিডিয়ার মাধ্যমে আমরা সবাই প্রায় দেখেছি যে হলো আবু সাঈদ গুলিতে আহত হয়েছে বা নিহত হয়েছে, কিন্তু বলা হচ্ছে যে সেই পাটকেলের আঘাতে নাকি নিহত হয়েছে। এই জন্য একটু আগে আমি বলছিলাম যে এই যে খুনির কাছে আসলে খুনের বিচার চেয়ে কোনো লাভ নেই। তো আমরা বিচার চাই যখন বলি, আমার কাছে মনে হয় আমরা কার কাছে বিচার চাই? খুনির কাছে? খুনি বিচার করবে না। এবং আপনারা দেখেছেন যে আবু সাঈদের মামলায় একজনকে আসামি করা হয়েছে, একটা ১৭ বছর ছেলেকে, যেখানে প্রকাশ্য দিবাগে বিলিয়ন ভিউজ হয়েছে ভিডিওর, যে কে গুলি করেছে সবাই জানে। সেখানে যদি একটু নির্লজ্জভাবে যদি কেউ এরকমভাবে মামলা সাজায়, তার কাছে আমরা বিচার আশা করবো না? আমরা বিচার আশা করবো না। আমরা খুনির বিচার আগে করব, তারপরে সেভাবে বিচার হবে।